নতুনভাবে নতুন রূপে নজরে খবর, এখন আরও বেশি সহজে, আরও বেশি সোজাসাপটা। দেশ ও রাজ্যের মেহনতি মানুষের লড়াইয়ের যে বার্তা আপনার কাছে পৌঁছানো হয় না শাসকের স্বার্থে, সেই খবরই আপনার কাছে পৌঁছে দেব আমরা। বাণিজ্যিক মিডিয়ার বাছাই করা খবর নয়, আপনার আমার লড়াইয়ের খবর, দ্রোহের খবর। চোখ রাখুন প্রতি বুধ ও রবি সিপিআইএম ওয়েস্ট বেঙ্গলের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমেরিকায় জিতল ট্রাম্প, রাজপথে জ্বলে উঠল দ্রোহের আলো। মোদি শাহের ঘৃণা প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কমিশন, কেন্দ্রীয় কমিটির দাবি। উত্তরপ্রদেশের মাদ্রাসা শিক্ষা আইন বৈধ, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ঝাড়খণ্ডে ডিগবাজি শাহের, অভিন্ন বিধি থেকে আদিবাসীদের বাদ রাখার ঘোষণা। বাংলাদেশে বন্ধের মুখে আদানির বিদ্যুৎ, দায় ঝাড়ল কেন্দ্র। আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে কড়া জবাবের অঙ্গীকার ইরানের। মঙ্গলবার বিকেল থেকেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত তথা অন্তিম পর্ব শুরু হয়েছিল। দুই প্রধান প্রতিদ্বন্দ্বী ট্রাম্প এবং কমলার মধ্যে কে জয়ী হবেন তা ভোটারদের সরাসরি ভোটে নির্বাচিত হয় না। কেন্দ্রীয় পর্যায়ে ফেডারেল নির্বাচনী লড়াইয়ের বদলে জয়ী পরাজিত নির্ধারিত হবে একটি প্রদেশের নির্বাচনী লড়াইয়ের মাধ্যমে। আমেরিকার 50টি প্রদেশের একটিতে জয়ী হওয়ার অর্থ সংশ্লিষ্ট প্রার্থী সেই প্রদেশের সবকটি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে যাবেন। ইলেকটোরাল কলেজের মোট ভোটের সংখ্যা 538, জাদু সংখ্যা 270। সেই জাদু সংখ্যার দিকে ক্রমশ এগিয়ে গিয়েছেন ট্রাম্প। শেষ পাওয়া খবর অনুযায়ী ট্রাম্প 277টি ইলেকটোরাল কলেজে জয়ী হয়েছেন। কমলা হ্যারিস 224টি ইলেকটোরাল কলেজে জয়ী হয়েছেন। আমেরিকার নির্বাচনী বিধি অনুযায়ী কোনো প্রার্থী কোনো প্রদেশের মোট ভোটের নিরিখে জয়ী হলে সেই প্রদেশের সমস্ত ইলেকটোরাল কলেজ ভোট তার পকেটে যাবে। জনবহুল প্রদেশগুলির ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যাও বেশি। একমাত্র মেইন এবং নেব্রাস্কা প্রদেশের ক্ষেত্রে বিধি আলাদা। এই পদ্ধতির ফলে দেশব্যাপী প্রতিদ্বন্দ্বীর তুলনায় মোট ভোট কম পেলেও নির্বাচনে জেতা যায়। ট্রাম্প 2016 সালে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিন্টনকে এইভাবেই হারিয়েছিলেন। ট্রাম্প জনবহুল প্রদেশগুলিতে জয়ী হয়ে বেশি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছিলেন। ক্লিন্টন মোট ভোট বেশি পেলেও এই অঙ্কের নিয়মে জিততে পারেননি। ট্রাম্প এখনও অবধি টেক্সাস, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা, নেব্রাস্কা, ওয়াওমিং, ওকলাহোমা, আরকানসাস, মিসিসিপি, অ্যালাবামা, ফ্লোরিডা, সাউথ ক্যারোলাইনা, টেনেসি, কেনটাকি, ওয়েস্ট ভার্জিনিয়া, ইন্ডিয়ানার মতো প্রদেশে এগিয়ে রয়েছেন। কমলা হ্যারিস এগিয়ে রয়েছেন ইলিনয়, ডেলাওয়ারে, নিউ জার্সি, কানেকটিকাট, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস এবং ভারমন্টে। এর পাশাপাশি মিনেসোটা, উইসকনসিন, জর্জিয়া, ভার্জিনিয়া, নর্থ ক্যারোলাইনার মতো প্রদেশে ট্রাম্প এগিয়ে রয়েছেন। হ্যারিস এগিয়ে রয়েছেন মিশিগান, পেনসিলভেনিয়া, কলোরাডো, আইওয়া, নিউ মেক্সিকো এবং কানসাসে। পূর্ব ঘোষিত পরিকল্পনা অনুযায়ী সোমবার সন্ধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে অভয়ার মঞ্চর ডাকে জ্বালাও আলো দ্রোহের আলো কর্মসূচি পালন হলো। কলকাতার বিভিন্ন প্রান্ত সহ রাজ্য জুড়ে প্রায় 136টি জায়গায় এই কর্মসূচি হচ্ছে। রাইট টু এডুকেশন ফোরাম, কলকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, এক্সইউ, মুক্ত করো ভয় উত্তর কলকাতার স্কুলগুলোর প্রাক্তনী, অল বেঙ্গল রিসার্চ ইনিশিয়েটিভ সহ বিভিন্ন গোষ্ঠী সংগঠন আলাদা আলাদাভাবে প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছেন। ন্যায় বিচারের দাবিতে আবারও ইতিহাস গড়ার ডাক দিয়েছেন আন্দোলনকারী ডাক্তারদের যৌথ মঞ্চ। জ্বালাও আলো দ্রোহের আলো কর্মসূচি করার আহ্বান জানিয়েছেন 80টি সংগঠন সহ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসদের যৌথ মঞ্চ, অভয়া মঞ্চ। আরজি করের পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের শুনানি। তার আগে সোমবার সন্ধ্যায় রাজপথের দখল নিল প্রতিবাদী মানুষ। আন্দোলনের পথ পেয়েই রাজপথে জনতার দরবার। রাজ্য দেখেছে রাত দখল, দোহের কার্নিভালের মতো প্রতিরোধ। আগামী দিনেও বিক্ষোভ জারি রাখতে আরও কর্মসূচির পরিকল্পনা করছে আন্দোলনরত ডাক্তারসহ সংশ্লিষ্ট সংগঠনগুলি। সেই মতো এদিন কলকাতা, জেলা সদরগুলি এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে জ্বালাও আলো দ্রোহের আলো কর্মসূচির ডাক দিয়েছে অভয়া মঞ্চ। পূর্ব ঘোষিত পরিকল্পনা অনুযায়ী এদিন সন্ধ্যায় যাদবপুর, একাডেমি, বেহালা, গড়িয়ামোড়, কলেজ স্ট্রিট সহ উত্তরপাড়া, সোদপুর, বর্ধমান এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন চিকিৎসক সহ সমাজের বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষ।
ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনকে ঘিরে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে যে ধরনের সাম্প্রদায়িক বিষাক্ত প্রচার চালিয়ে যাচ্ছে বিজেপি নেতারা, তার বিরুদ্ধে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে বলেছে সিপিআইএম। মঙ্গলবার সিপিআইএম কেন্দ্রীয় কমিটির বৈঠকে শেষ প্রকাশিত বিবৃতিতে একথা জানিয়ে অভিযোগ করা হয়েছে, এই ধরনের প্রচার নির্বাচনী আচারবিধির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলকে কমিশনের নির্দেশিকাকে লঙ্ঘন করেছে। গত রবিবার শুরু হয়েছিল সিপিআইএম কেন্দ্রীয় কমিটির বৈঠক। এই বৈঠকে দু রাজ্যের বিধানসভা ভোট, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির পাশাপাশি সিপিআইএমের 24তম কংগ্রেসের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক হয় নয়াদিল্লির হরকিষাণ সিং সুরজিৎ ভবনে। আগামী বছর এপ্রিলের 2 থেকে 6 তারিখ পর্যন্ত তামিলনাড়ুর মাদুরাইয়ে সিপিআইএমের 24তম পার্টি কংগ্রেস। সদস্যপ্রাপ্ত সিপিআইএম কেন্দ্রীয় কমিটির বৈঠকে রাজনৈতিক পর্যালোচনার রিপোর্ট নিয়ে আলোচনার পর গৃহীত হয়েছে 2022 সালের এপ্রিলে অনুষ্ঠিত শেষ পার্টি কংগ্রেসের গৃহীত রাজনৈতিক কৌশলগত লাইন বাস্তবায়নের বিষয়। এর উপর ভিত্তি করেই 24তম পার্টি কংগ্রেসের খসড়া রাজনৈতিক প্রস্তাব তৈরি হয়। কেন্দ্রীয় কমিটি পার্টি কংগ্রেসের অন্য রাজ্যভিত্তিক প্রতিনিধিত্ব চূড়ান্ত করেছে, যার ভিত্তিতে রাজ্য সম্মেলন থেকে প্রতিনিধি নির্বাচন করা হবে। উত্তরপ্রদেশের মাদ্রাসা শিক্ষা আইন অসাংবিধানিক নয়, এলাহাবাদ হাইকোর্টের রায়কে খারিজ করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে ছিল শুনানি। প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন যে রাজ্য প্রশাসনের শিক্ষার মান সম্পর্কিত বিষয়ে হস্তক্ষেপ করতে পারে, কিন্তু মাদ্রাসাগুলোর প্রশাসনিক কাজকর্মে তারা কোনো হস্তক্ষেপ করতে পারে না। প্রধান বিচারপতি বলেছিলেন যে মাদ্রাসার জন্য আইনে কিছু ধর্মীয় প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকায় এটি অসাংবিধানিক বলা যায় না। তিনি বলেন, আইনটি শুধুমাত্র ফাজিল এবং কামিলের অধীনে ডিগ্রি প্রদানের ক্ষেত্রে অসাংবিধানিক, কারণ এই বিধানটি ইউজিসি নিয়ম লঙ্ঘন করে। প্রধান বিচারপতি বলেছেন, এই আইনটির লক্ষ্য উত্তরপ্রদেশের সংখ্যালঘুদের অধিকার রক্ষা করা এবং শিক্ষার্থীরা যাতে শিক্ষালাভের পর ভালোভাবে জীবনযাপন করতে পারেন। আদালত তার আদেশে উল্লেখ করেছে যে মাদ্রাসা আইনের কিছু নিয়ম, যা উচ্চশিক্ষার নিয়ন্ত্রণ এবং এই জাতীয় ডিগ্রি প্রদানের সাথে সম্পর্কিত আইনি যোগ্যতার অভাবের কারণে অসাংবিধানিক বলে ধরে নেওয়া হয়েছে। সবার জন্য একই দেওয়ানি বিধি হতে হবে, এই স্লোগান ছড়িয়েই অভিন্ন দেওয়ানি বিধির প্রচারে ব্যস্ত বিজেপি। অথচ ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে দলেরই শীর্ষ নেতা অমিত শাহ বললেন, আদিবাসীদের রাখা হবে বিধির বাইরে। ধর্মকে ভোটের জন্য ব্যবহারই অভিন্ন দেওয়ানি নীতি বিজেপির। বিরোধীরা একথা বলেছে, বারবারই বিজেপির এই বিধি ঘিরে আদিবাসী জনতার ক্ষোভও ধরা পড়েছে শাহের বক্তব্যে। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখানেই তিনি বলেছেন, আদিবাসী সম্প্রদায়ের মানুষ অভিন্ন দেওয়ানি বিধির অন্তর্ভুক্ত হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাঁচির এক জনসভাতে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে বলেন, আমাদের সরকার ঝাড়খণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করবে, কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মানুষ তার মধ্যে পড়বেন না। বিজেপি নেতার অভিযোগ, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জোট সরকার মিথ্যে তথ্য পরিবেশন করছে। ওরা বলছে যে অভিন্ন দেওয়ানি বিধি আদিবাসীদের অধিকার এবং সংস্কৃতির উপর প্রভাব ফেলবে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ তাদের আইনের আওতার বাইরে রাখা হবে। জেএমএম জোট সরকারের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন রবিবার বলেন, বিজেপি ঝাড়খণ্ডে সাম্প্রদায়িক মেরুকরণ করতে চাইছে। এনআরসি ও অভিন্ন দেওয়ানি বিধি কোনোটাই এখানে লাগু হবে না। আদিবাসী ভোট পাওয়ার জন্য অমিত শাহ এই রাজনৈতিক কৌশল নিয়েছেন। আদিবাসী বনাম মুসলিম সমীকরণে সচেষ্ট বিজেপি। বামপন্থীরা বারবার এই আইনের বিরোধিতা করে এসেছে। তাদের বক্তব্য, বিজেপি রাজনৈতিক লক্ষ্যে এই আইন এনেছে আদপে যার কোনো প্রয়োজন নেই। দেশের বহুত্বকে ধ্বংস করবে এই বিধি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে গুরুতর অভিযোগ তোলায় কূটনৈতিক স্তরে আপত্তি জানালো ভারত। কানাডার কূটনীতিবিদদের ডেকে পাঠিয়ে অভিযোগ জানানো হয়েছে বলে শনিবার জানালেন ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র। কানাডার অভিযোগ, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে কানাডার নাগরিক খালিস্তানপন্থী শিখদের উপর হামলা হয়েছে। কানাডার সহকারী বিদেশমন্ত্রী ডেভিড মরিসন এদেশের সংসদের সংশ্লিষ্ট স্থায়ী কমিটিকে একথা বলেছেন। তার বক্তব্য ফাঁস হয়ে যায় সংবাদ মাধ্যমে। কানাডা এবং ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুতর অবনতি হয়েছে গত কয়েক মাসে। কানাডায় সেদেশের নাগরিক খালিস্তানপন্থীদের উপর হামলায় প্রথমে ভারতের দূতাবাস জড়িয়ে বলে দাবি করেছিল কানাডা। শীর্ষস্তরের কূটনীতিবিদদের ঘিরে তোলা হয় অভিযোগ। এবার অভিযোগের বৃত্তে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে আনায় সম্পর্ক আরও খারাপ হয়েছে। শনিবার ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, কানাডার সরকারি বিদেশমন্ত্রীর বক্তব্য অসম্ভব ও অযৌক্তিক। কানাডার কূটনীতিবিদদের তলব করে এই বক্তব্য জানিয়ে দেওয়া হয়েছে।
মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টের সংক্রান্ত খবর নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। সেখানে বলা হয়, কানাডার বিচ্ছিন্নতাবাদী শিখ নাগরিকদের উপর হামলার পিছনে অমিত শাহের ষড়যন্ত্র রয়েছে। তারপরই কানাডার সংসদীয় কমিটির কাছে এই বিষয়ে বলেন সহকারী বিদেশমন্ত্রী ডেভিড মরিসন। জয়সওয়াল বলেন, ভারত সরকার এই বক্তব্যকে সর্বাত্মকভাবে বিরোধিতা করেছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অযৌক্তিক ও ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। তিনি আরও বলেন, কানাডার শীর্ষস্তরের আধিকারিকরা ইচ্ছে করে আন্তর্জাতিক মিডিয়ায় মিথ্যে ও ভুল তথ্য দিচ্ছে। বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দিয়েছিল আগেই। 7 নভেম্বরের মধ্যে যদি বকেয়া না মেটালে বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে আদানি পাওয়ার। এ বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ সরকারি ও আদানি পাওয়ার লিমিটেডের মধ্যেকার ইস্যুতে ভারত সরকারের কোনো ভূমিকা নেই। এটি একটি বেসরকারি সংস্থা ও বাংলাদেশের সরকারের মধ্যে চুক্তি। বিষয়টি দুই পক্ষের চুক্তির শর্তের সঙ্গে সম্পর্কিত এবং এই চুক্তিতে ভারত সরকারের কোনো ভূমিকা নেই। সুতরাং এ বিষয়ে জানানোর জন্য এখন আমার কাছে কোনো তথ্য নেই। জয়সওয়ালের বক্তব্য ঘিরে প্রশ্ন একাধিক, কারণ বারবারই দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরে লাভবান হয়েছে আদানি গোষ্ঠী। এই গোষ্ঠীতে বড় বিনিয়োগ হয়েছে রাষ্ট্রায়ত্ত একাধিক আর্থিক সংস্থারও। বাংলাদেশের সঙ্গে আদানি গোষ্ঠীর চুক্তিও হয় মোদীর সফরের পর। তার জন্য বিধিও বদলায় মোদী সরকার। আদানি পাওয়ার বলেছে, আগামী 7 নভেম্বরের মধ্যে $850 মিলিয়ন বকেয়া পরিশোধ না করলে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। এর মধ্যেই বাংলাদেশে এই বিষয়টি জানিয়েছে আদানি পাওয়ার। এর আগে বকেয়া পরিশোধে দেরির কারণে আদানি পাওয়ার ঝাড়খণ্ড গত 31 অক্টোবর থেকে বাংলাদেশে তাদের বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেয়। বড় কলকারখানাগুলিতে জ্বালানি সংকট দেখা দেয়। উৎপাদন কমে গেছে। ডলার সংকটের কারণে সময়মতো অর্থ পরিশোধে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। সঙ্গে থাকুন, হক আদায়ের লড়াইয়ে থাকুন, দেখতে থাকুন নজরে খবর। খবর মানে গল্প নয়।